সৌম্য সাসপেন্স চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাসি। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জন্ম 12ই সেপ্টেম্বর 1894, মৃত্যু 1 নভেম্বর 1950। শিক্ষকতা ছাড়াও ঘুরে ঘুরে নানান ধরনের চাকরি করেছেন। ছোটানাগপুর, হাজারিবাগ, রাঁচি ও মানভূমের বিভিন্ন জঙ্গলে ঘুরেছেন এবং সেই সব অভিজ্ঞতা বারবার অসামান্য রূপ ধারণ করেছে তার লেখায়। জমিদারি দেখাশোনার কাজ পেয়ে জঙ্গলমহলে থাকার সময় পথের পাঁচালী লেখেন। মাত্র 21 বছরের সাহিত্য জীবনে উপহার দিয়েছেন অজস্র উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী ও শিশু সাহিত্য। তার বহু গল্প ও উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে অসাধারণ কিছু চলচ্চিত্র, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, অশনি সংকেত, নিমন্ত্রণ ইত্যাদি। সাহিত্যকর্মের জন্য 1921 সালে বিভূতিভূষণ ভূষিত হন রবীন্দ্র পুরস্কারে। আমাদের আজকের গল্পটি নিয়েছি বিভূতিভূষণ রচনাবলী প্রথম খণ্ড এই বইটি থেকে। প্রধান চরিত্রে হরিদাস মিত্তির ও গল্পকথক। হরিদাস মিত্তির ও গল্পকথকের ভূমিকায় সৌম্য। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসি। স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না। বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না। অগত্যা চায়ের আশা জলাঞ্জলি দিয়ে আমরা কর বন্ধুতে বেশ করে র্যাক টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। মাঘের শেষ যদিও, শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। রমেন বললে, ওহে, তোমরা যা বোঝো করো, আমি কিন্তু চা না হলে রাত কাটাতে পারবো না। বসো তোমরা, একটা ব্যবস্থা দেখি। দৌড় খোলার সঙ্গে সঙ্গেই এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমী বাতাস তীরের মতন ঘরে ঢুকতে আমরা হা হা করে উঠলাম। রমেন ততক্ষণে চলে গিয়েছে। খোলার দৌড়টা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা। প্রীতিশ আমাদের দলের দার্শনিক। এতক্ষণে সে র্যাক দিয়ে আপাতমস্তক আবৃত করে শুয়েছিল। হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বলল, দেখো, আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে। কেন বলো তো? আমি বললাম, কিভাবে আনক্যানি? ভূতুত? সে র্যাক খুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল। চারিধারে চেয়ে দেখে বলল, তা ঠিক জানি নে, কিন্তু কেমন যেন। আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। সলিল বললে, বিচিত্র নয়, আমি একটা ব্যাপার জানি। এইরকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত 10টার পরে লোক থাকতে পারত না। শুধু তাই নয়, একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোক নেমে রাত্রের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন। সকালেও তিনি উঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপড়ে পড়ে আছেন। তারপর অনেক যত্নে তার জ্ঞান হয়। তিনি সকলের কাছে বলেন, শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায়। পরে হঠাৎ সে পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাচ খ্যাচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে। তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই। সাহেবের চিহ্ন নেই ঘরে। তারপর কি হলো তিনি আর জানেন না। সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্যে একবার ঠিক ওইভাবে গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই ব্যাপার। আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম। লুপ লাইনের নির্জন পাহাড়ের জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ানের ঘুমটি। ওয়েটিং রুমের বাইরে স্টেশনে হাঁটার পরে একটা ছোট্ট পান সিগারেটের ও চায়ের দোকান। দিন মানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্ত দেখেছিলাম। তারপর থেকে আর দোকানদারের বার্তা নেই। দোকান বন্ধ করে চলে গিয়েছে। গল্প ভালো করে জমতে না জমতেই হঠাৎ দোরটা খুলে গেল।
একটা কুলির হাতে কাঁসার থালার উপর গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন। ঢুকেই বলল, দেখেছো, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল, তার বাড়িও আমাদের জেলায়। তিনি বললেন, বিলক্ষণ, আপনার ভদ্রলোকের ছেলে চা খাবেনি তো সৌভাগ্য। ছাড়লেন না কিছুতেই, নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন। রমেনের কথা শেষ না হতে হতে দৌড় ঠেলে একজন ভদ্রলোক ঢুকলেন। রমেন প্রায় খেলার পুতুলের মতন লাফিয়ে উঠে বলেন, এই যে মিত্তির মশাই, আসুন আসুন। পরে আমাদের দিকে চেয়ে বলল, ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাসবাবু, আসুন বসুন। ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনে হাতল শূন্য বেতের কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতন বসে আছে। মিত্তির মশাইয়ের বয়স ৪৫ কম নয়, দোহারা গরম, কানের পাশে চুলগুলো বেশ পাক ধরেছে, গোঁফদাড়ি কামানো, পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কতদিন আছেন মিত্তির মশাই? আগে এই আসছে ফেব্রুয়ারিতে ১.৫ বছর হবে। বড় কষ্ট মশাই, মাস তো একবারে মেলে না, বাঙালির মুখ দেখতে পাওয়া যায় না মোটেও। তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হলো। উনি চায়ের কথা যেমন তুললেন, আমি বললাম, তার কি, আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন আর কি। তা আপনারা কত দূর যাবেন সব? আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি, ওপার থেকে আসছে কিনা। এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ দিয়ে গিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে উঠবো ইচ্ছে আছে। ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে? তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানান আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল। কারোরই ঘুম পাচ্ছিল না। বিশেষ করে গরম চা খাবার পরে আলস্য ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল। নির্বাণ মুখ, কথাবার্তার শীষটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যে আমি হঠাৎ বলে উঠলাম, হ্যাঁ মশাই, আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভূত ঠুত নেই তো? এই প্রশ্নের পরেই সলিলের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের একজোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে এই স্টেশনের বাথরুম সম্বন্ধে তারা ভয়ের কোনো ধারণ পোষণ করে। রমেন বললে, যত সব কাঁচাখড়ি। হরিদাসবাবু অনেকক্ষণ ধরে কোনো কথা বলেনি। আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটি ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন। বললেন, আপনারা হাসবেন, কিন্তু আমার জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি, শুরু। পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলতে লাগলেন। অনেকদিন আগের কথা। আমার বয়স তখন খুব বেশি না হলেও ১২-১৩ কম নয়। আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ করতেন এবং সেই সময় তিনি খুলনা মরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন। একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না, আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই। কাকা তখন ছিলেন খুলনার বাসাতে। সেখানেই অনেক দিন আমরা ছিলাম। বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতেই আমি সেখানকার একটি স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমরা পুজোর পরটাতেই সেবার খুলনা যাই। কয়েক মাস পরবার পরে গ্রীষ্মের ছুটিতে হলো প্রায় ১ মাসের উপর।
কাকাকে বললাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জে যাব। কাকা আমায় নিয়েও গেলে। সেই সময়টা মোমমধু সংগ্রহকারকদের লাইসেন্স নতুন করে করবার সময়। কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মোমমধু সংগ্রহ করে কিনা পাহারা দেবার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড এবং স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী, খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত। কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি। আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে 13, শহর থেকে গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই 1 মাসের প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যাঘ্র বালক মনে কি আর আনন্দের বার্তা বয়ে আনতো, তা আপনাদের আমি মুখে বোঝাতে পারি না। আর কখনো সেই দেশে যাইনি। অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের, বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি, অপরিসর খালের সঠির জঙ্গলে ভরা ঢালু পাড়, নতুন পাতা ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের সারি, খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে পড়ে, একটা জিনিসের জন্য বেদনায় এই বয়স মনটা কেমন করে ওঠে। সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল। তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকতো। দুপুরবেলা সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল। 4-5 জন আমিন, একজন কানুনগ, একজন কেরানি, সবাই বাঙালি। সব শুদ্ধ 7-8 জন লোক লঞ্চটাতে। খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো। তারপরে একটু গান বাজনাও হলো। বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম। ক্রমে রাত হলো, জ্যোৎস্না উঠল। খালির দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল। দূর থেকে নৈশ পাখির 2-1টা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল। জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনদ শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো। বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে 2 জন বন্দুকধারী সিপাহী থাকতো। তারা বজরার ওধারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিল। রাতটা বড় গরম, গুমোট ধরনের। গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। চারিদিকে একটা নীরব থমথমে ভাব। ছইয়ের ভেতরে থাকবার উপায় নেই। বজরার ছাতে তক্তার পাটাতনের উপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে, কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে পাগ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জোর ছিল না। ছইয়ের মধ্যে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন। ছইয়ের খুলখুলিগুলো সব খোলা। আমি নিকটে বসে বই পড়ছি। খেলতে খেলতে রাত হয়ে গেল 10টার বেশি। সিপাহীদের রান্নাও হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন। আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রদাসে তাকিয়ে ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন। দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের উপর। এমন সময় একটা ব্যাপার ঘটল। সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসির রব উঠল। অবিকল মানুষের গলার মতন আওয়াজ হলেও মনে হলো যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর। আমরা কিছু ভাববার পূর্বেই সেরকম আরো একবার এবং তারপর আবার। হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে, মাটি যেন কাঁপছে, বোটটা যেন দুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো। কাকা, বিনোদবাবু, আমরা সকলেই ছুঁয়ের বাইরে এলাম। গাছপালা ছবির মতন দাঁড়িয়ে আছে, কোথাও হাওয়া নেই, পাতাটি পর্যন্ত নড়ে না। সম্মুখে জ্যোৎস্না, রাতের চাঁদ,
বন গাছের আড়ালে ঢলে পড়েছে। বিনোদবাবু বললেন, কি মশাই রামবাবু, ব্যাপারটা কি? মাঝিরা ভয় পেয়ে গিয়েছে। তারা বজরার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে একদৃষ্টে বনের দিকে চেয়ে আছে। আমরা সকলেই ছয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি, এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল। শব্দটা এত ক্রূর ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল, আল্লাহ আল্লাহ। কাকা ও বিনোদবাবু দুইয়ের মধ্যেই পরস্পরের মুখ চাওয়াচাই করলেন। কাকা বললেন, কি মশাই, হয় না নাকি? তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কিনা, কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে তত রাত্রে কোনো মতে অত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না। অগত্যা সেইখানে রাত কাটাতে হলো। সবাই জেগে রইল, কারুর চোখে ঘুম এলো না সে রাত্রে। শেষ রাত্রে আরো একবার শব্দটা শুনলাম। বনভূমি তখন নিঃশব্দ। চাঁদ ডুবে গিয়ে নদী, আকাশ, বন অন্ধকারে একাকার। আমার চোখে ঘুম ঢুলে এসেছে। এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আরো একবার সেই বিকট হাসি রোল উঠল। শেষ রাত্রের অন্ধকারে চাঁদ ডোবা সেটা এত অমানসিক, এত পৈশাচিক ঠেকলো যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম। সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বললে এই শব্দটা তারা আগেও শুনেছে, তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটার লোক চলাচল খুব কম। শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবৃদ্ধ বকুল গাছের সারি দেখে মনে হয় কোনো সময় সেই সব স্থানে লোকের বাস ছিল। সে যাই থাকুক, আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে হয়। গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনগণের জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরী আত্মার পৈশাচিক উল্লাস পড়া অট্টহাসি সেদিন কানে গিয়েছিল। তাই তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসি। সাউন্ড এফেক্টে শুভ, হরিদাস মিত্তির ও গল্পকথকের ভূমিকায় সৌম্য। শুনবেন আরও একটি নতুন গল্প পরের শনিবার। ততদিন স্টে টিউনড। নমস্কার। অনলি সাসপেন্স।